আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দ পাঠের একটি গল্প পড়ব। গল্পের নাম বিচার নেই। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের নির্ধারিত গল্প বিচার নেই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরা আজকে এই ভিডিওটি দেখব এবং দেখার পরে আমাদের যে করণীয় কাজ সেগুলো আমরা বরাবরের মতো করে দেখাবো। চলো আমরা বিচার নেই গল্পে প্রথমে একটু লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। বিচার নেই গল্পটি লিখেছেন আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত তার জীবনী সম্পর্কে আমরা একটু আলোকপাত করছি। জন্মগ্রহণ করেছেন ঢাকায় 1964 সালের 7 এপ্রিল। 1964 সালের 7 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেছেন। শিক্ষা জীবনে 1979 সালে এসএসসি, 1981 সালে এইচএসসি পাস করেন এবং 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশা হিসাবে আমিরুল ইসলাম মূলত তিনি একজন সাংবাদিক এবং শিশু সাহিত্যিক, অর্থাৎ শিশুদের নিয়ে সাহিত্য রচনা করা এবং সাংবাদিকতা করা। অনেকগুলো গ্রন্থ তিনি লিখেছেন, ছড়া লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, গল্প লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তোমাদের আমি বলছি। খামখেয়ালি, রাজাকারের ছড়া, 71-এর মিছিল। অনেকগুলো বই লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য 3টি বই তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবারে আমরা জানব তার কর্মজীবনের স্বীকৃতি হিসাবে তিনি অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে আমরা উল্লেখযোগ্য পুরস্কারগুলো জানতে পারি। 1983 সালে সিকান্দার আবু জাফর শিশু সাহিত্য পুরস্কার, 1984, 1994 এবং 1995 সালে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন এবং সর্বশেষ 2007 সালে বাংলা একাডেমি পুরস্কার, সাহিত্য পুরস্কার পেয়েছেন। বর্তমানেও তিনি চ্যানেল আইয়ের একটি গুরুত্বপূর্ণ পদে, জেনারেল ম্যানেজার বা জিএম পদে কর্মরত রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জনাব আমিরুল ইসলামের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। চলো আমরা বিচার নেই গল্পের মূল বিষয়টি সংক্ষিপ্ত আকারে পড়ে নিই। বিচার নেই গল্পের মূল নায়ক হচ্ছে একটি শিশু চরিত্র, অল্প বয়স্ক একটি বালক। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় বাদশাহ বিচলিত হয়ে পড়েছিলেন এবং তার বুদ্ধিমত্তার কারণেই তিনি মুক্ত হয়ে যান। আমরা সংক্ষিপ্তভাবে যদি বলি, বাদশার কঠিন অসুখ, সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন, মন খারাপ, আস্তে আস্তে তার কণ্ঠ ক্ষীণ হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর দুর্বল হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তার মনে কোনো সুখ নেই, কোনো কাজকর্ম কিছুই করতে পারেন না। বাদশাহ ধরেই নিয়েছেন মৃত্যু তার দুয়ারে হানা দিয়েছে এবং আর তিনি এখান থেকে সেরে উঠতে পারবেন না। বিভিন্ন দেশ থেকে চিকিৎসকরা এসেছেন, ইরান, তুরান থেকে চিকিৎসক এসেছেন, কাবুল, কান্দাহার থেকে চিকিৎসক এসেছেন, কিন্তু কেউ বাদশার কোনো অসুখ ধরতে পারেন না, রোগ ধরতে পারেন না। সর্বশেষ চিকিৎসক এসেছেন গ্রিস থেকে। সেই গ্রিসের চিকিৎসক বাদশাহ কয়েকদিন ধরে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করলেন, তাপমাত্রা নিলেন, নাড়ি টিপলেন এবং সর্বশেষ
জনসম্মুখে তিনি প্রকাশ করলেন এই বাদশার যে রোগ হয়েছে, যে অসুখ হয়েছে, সেটা ভালো করা সম্ভব, কিন্তু প্রয়োজন একটি অল্প বয়স্ক বালকের হৃৎপিণ্ড। অর্থাৎ একটি অল্প বয়স্ক বালককে হত্যা করে তার দেহ থেকে হৃৎপিণ্ড বের করে এনে যদি ওষুধ তৈরি করা যায় এবং সেই ওষুধ যদি বাদশাকে খাওয়ানো হয়, তাহলে অবশ্যই বাদশা ভালো হয়ে যাবে। বাদশার লোকজন চারদিকে ছড়িয়ে পড়ল, অল্প বয়স্ক বালক কোথায় পাওয়া যায়। তারা অস্থির হয়ে পড়েছে যে একটি বালকের জীবনের বিনিময়ে যদি বাদশার মূল্যবান জীবন রক্ষা করা যায়, এজন্য তারা চারদিকে ছড়িয়ে পড়েছে এবং তারা পেয়েও গেল একটি অল্প বয়স্ক বালককে তার বাবার কাছে বিপুল টাকার বিনিময়ে। তার বাবা বালকটিকে বাদশার লোকদের কাছে বিক্রি করে দিলেন। বালকটি রাজার দরবারে এসে হাজির হলো। বাদশার লোকজন বালককে রাজদরবারে নিয়ে এলো। রাজসভায় কাজী রায় দিলেন যে বালকের তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশার মূল্যবান জীবন রক্ষা করা অন্যায় কোনো কাজ নয়। অতএব সভায় সিদ্ধান্ত হলো বালকের জীবনকে বধ করে, মানে হত্যা করে, তার দেহে হৃৎপিণ্ড দিয়ে বাদশার ওষুধ তৈরি করা হবে। এই কথা শোনার পর বালক মিটিমিটি করে হাসছে। সে ভাবছে যে এইটাই কি পৃথিবী, এইটাই কি মানুষের ধর্ম। একদিন শেষ সময়ে যেদিন বালককে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হলো তাকে হত্যা করার জন্য এবং তার দেহ থেকে হৃৎপিণ্ড বের করার জন্য, বালক তার হত্যাকারী যে তাকে সাথে নিয়ে আগে আগে যাচ্ছে এবং পেছনে পেছনে যাচ্ছে বাদশা লক্ষ্য করলেন বালকটি মিটিমিটি হাসছে এবং একসময় হো হো করে বালকটি হেসে উঠল। বাদশা বিচলিত হলেন যে ছেলেটি অল্প কিছুক্ষণ পরেই প্রাণ চলে যাবে, তার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়বে, কিন্তু সেই ছেলেটি হাসছে কেন? এই হাসির কারণ আমাকে জানতে হবে। বাদশা ছেলেটিকে ডেকে পাঠালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি জানো তোমার অল্প কিছুক্ষণ পরে তোমার মৃত্যু হবে, তারপরও তুমি হাসছো কেন? তখন বালকটি আবারও হেসে দিয়ে বলল যে এই পৃথিবীতে আমি হাসবো না তো কে হাসবে? এটা কি আমার জীবন? এই দুনিয়াতে তো আমার বেঁচে থাকারই কোনো অধিকার নেই। কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমার বাবা অনেক টাকার বিনিময়ে, টাকার লোভে আমাকে আপনার লোকদের কাছে বিক্রি করে দিয়েছে। আমার বাবার অনেক টাকার প্রয়োজন ছিল, তার কাছে আমার চাইতে টাকাটাই বেশি মূল্যবান। আর কাজী কি করলেন? কাজী আমার পক্ষে রায় না দিয়ে তিনি একটি অন্যায়ের পক্ষে রায় দিলেন। তিনি বাদশাকে বাঁচানোর জন্য রায় দিলেন, আর বাদশা সেরে উঠবেন এজন্য আমার জীবনকে তুচ্ছ করে তার জীবনকে রক্ষা করলেন। অথচ প্রত্যেকটা মানুষের কাছে তার জীবন যে অতি প্রিয়, এই ঘটনাটুকু, এই সত্যটুকু আপনি সহ পৃথিবীর কোনো মানুষই আজ পর্যন্ত বুঝতে পারেনি। তো আমার এই জীবনের তো কোনো মূল্য নেই, এজন্য আমার হাসাই দরকার, আমার হাসি প্রয়োজন। এ কথা শুনে বাদশা অবাক হয়ে গেলেন যে সত্যিই তো প্রত্যেক মানুষের কাছে তার জীবন খুবই প্রয়োজনীয়, তার জীবন খুবই মূল্যবান। এই মূল্যবান জীবনের বিনিময়ে আমি আমার জীবনকে সুস্থ করে তুলব, আর এই ছেলেটি পৃথিবী থেকে এত অল্প সময়ে বিদায় নেবে না, এটা হতে পারে না। বাদশাহ পরম মমতায় ছেলেটিকে কাছে নিলেন এবং সবাইকে হুকুম দিলেন ছেলেটিকে মুক্ত করে দিতে। ছেলেটি মুক্ত হয়ে গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কিছুদিন পর বাদশাহ আপনা আপনি সেরে উঠলেন, তিনি সুস্থ হয়ে উঠলেন।
এই ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বিচার নেই গল্পের মূল বিষয়। তার মানে হচ্ছে যে পৃথিবীতে প্রত্যেক মানুষের জীবন তার কাছে খুবই মূল্যবান, এবং আমরা যদি অন্যের কোনো ক্ষতি না করে আমরা যদি আমাদের নিজের অবস্থানে থেকে চেষ্টা করি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দেখবেন, এবং সত্য ও ন্যায়ের পথে থাকলে অবশ্যই আল্লাহ আমাদের সহায় হবেন। তো তোমরা গল্পটি অবশ্যই পড়বে। আমরা এই গল্পের আলোকে আজকে আমরা তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটি বাড়ির কাজ দিতে চাই। দেখো, বাড়ির কাজগুলো আমি লিখে রেখেছি, জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা বরাবরের মতো এগুলো খাতায় লিখবে এবং উত্তরগুলো আমি বলে দেব, অথবা তোমরা বই খুললেই এগুলো স্পষ্ট। আর আমাদের এই গল্পটি খুব ছোট, 1-1.5 পৃষ্ঠার গল্প। এগুলো পড়লে তোমরা অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবে। বাদশার কর্তব্য কি? বাদশার কর্তব্য হচ্ছে তার দেশের যারা প্রজা রয়েছে, প্রজা সাধারণ গরিব দুঃখী মানুষ, তাদেরকে রক্ষা করা। কার কঠিন অসুখ হয়েছিল? এতক্ষণ আমরা বাদশাকে নিয়ে আলোচনা করলাম। বাদশার কঠিন অসুখ হয়েছিল। বিচার সভায় রায় দিলেন কে? অবশ্যই কাজী। বাদশাহ কাকে ডেকে পাঠালেন? যখন শিশুটি মুচকি মুচকি মিটি করে হাসছিল, পেছন থেকে বাদশাহ দেখছিলেন। দেখার পর তিনি বিচলিত হয়ে গেলেন। আমি বলেছি না তোমাদের? তাহলে বাদশাহ শিশুকে বা অল্প বয়স্ক বালককে ডেকে পাঠালেন। সব শেষে কোন দেশ থেকে চিকিৎসক এলেন? সব শেষে গ্রিস থেকে চিকিৎসক এলেন। এর আগেও এসেছেন ইরান, তুরান, কাবুল, কান্দাহার, এই দেশ থেকে চিকিৎসক এসেছেন। বাদশার ওষুধ তৈরি হবে কি দিয়ে? অল্প বয়স্ক বালকের হৃৎপিণ্ড দিয়ে। ছেলের বাবা কেন তার ছেলেকে বিক্রি করে দিয়েছিল? টাকার লোভে বা অভাবের তাড়নায়, টাকার লোভে। বধ্যভূমি কি? অর্থাৎ যেখানে মানুষকে বধ করা হয় বা হত্যা করা হয়। বিচার নেই গল্পের লেখক আমরা জানি। এতক্ষণ আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনেছি। বাদশাহ ছেলেটিকে মুক্তি দিলেন কেন? ছেলেটির সম্পর্কে, ছেলেটির বুদ্ধিমত্তা দেখে বাদশাহ পরম মমতায় ছেলেটিকে কাছে নিয়ে তাকে মুক্ত করে দিলেন। পরবর্তীতে বাদশারও কোনো পথ্যের প্রয়োজন হয়নি, হৃৎপিণ্ডের প্রয়োজন হয়নি। তো আমি আশা করছি তোমরা এগুলো খাতায় লিখবে। খাতার উপরে নাম, শ্রেণী, শাখা লিখে তোমরা আগামী 2 দিনের মধ্যে বরাবরের মতো তোমরা এগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।